আমাকে মেরো না, বলো আমাকে তোমার মেরে কি লাভ? আমাকে বাঁচতে দাও। আমি তোমার কি করি? আমি তোমার কি ক্ষতি করেছি? না না ডাক্তার, শোনো শোনো, আমাকে বাঁচতে দাও। না না বাঁচতে কে না চায়, তবুও সব্বাইকে মরতেই হয়। সত্যি সত্যিই বাঁচতে চেয়েছিলেন তিনি, কিন্তু তারপরেও তাকে বাঁচতে দিল না। কে? কারা? কেন? প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো কেন মারা গেলেন মহানায়ক। মারা গিয়েছিলেন নাকি মেরে দেওয়া হয়েছিল তাকে? উত্তম কুমারের মৃত্যুর জন্য দায়ী ছিলেন কারা? ১৩ বছরে ৫ বার হৃদরোগে আক্রান্ত হয়ে মহানায়ক চলে গেলেন কেন? এই প্রশ্নগুলো কেউ জিজ্ঞাসাই করেনি আজ পর্যন্ত। শুধু জিজ্ঞাসা নয়, কেউ ভাবেনি। আর এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি জানতে চাও বন্ধু, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে শুনতে থাকো। ১. ১৯৬৭ সালের ২৬শে এপ্রিল। শুটিং চলছিল আলিপুর চিড়িয়াখানার ভেতরে সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা ছবির। দুপুরে শটের মাঝেই আচমকা শুরু হলো বুকে অস্বাভাবিক ব্যথা। বেগতিক দেখে নিজেই মানিকদাকে ব্যাপারটা খুলে বলতেই সঙ্গে সঙ্গে তিনি ছেড়ে দিলেন তার মহানায়ককে। চরম অস্বস্তিকর অবস্থা নিয়েই সেখান থেকে সোজা চলে এলেন ডক্টর সুনীল সেনের চেম্বারে। ডাক্তার তাকে ভালো করে পরীক্ষা করে বললেন, কার্ডিয়াকে অ্যাজমা। একে বহুদিন ধরে পেটে আলসার তো ছিলই, তাই একটা ম্যানিয়া হয়ে দাঁড়িয়েছিল নিজের পেটে যখন তখন হাত বুলানো। বাড়িতে রেখেই উত্তম কুমারের চিকিৎসার ব্যবস্থা করলেন ডাক্তার। সঙ্গে সঙ্গে ডেকে আনলেন ডক্টর জে.সি. ব্যানার্জিকে। সেই রাতে কোনো জ্ঞান ছিল না উত্তম কুমারের। তবে পরে তিনি শুনেছিলেন জমে মানুষে টানাটানি করে নির্ঘাত মৃত্যুর মুখ থেকে সেদিন তাকে ফিরিয়ে এনেছিলেন এই দুজনেই। এই ২৬ তারিখেই ফেল করে গিয়েছিল নাকি তার লেফট ভেন্ট্রিকুলার। সহজ কথায় চিরকালের মতো বন্ধ হয়ে গিয়েছিল হৃৎপিণ্ডের কাজ। সুনীল সেন মাসাজ করে বন্ধ হৃৎপিণ্ডটাকেই আবার চালু করে মহানায়ককে ফিরিয়ে আনলেন মৃত্যুর হাত থেকে। এবার সুস্থ হয়ে উঠতে সময় লেগে গেল টানা ৩ মাস। উত্তম কুমারের সংসার ভাঙানোর জন্য যারা সুপ্রিয়া দেবীকে একমাত্র কালপ্রিট বলে দেখে দেন, এই দুটো মানুষ মারা যাবার পরেও আজও নোংরা নোংরা কথা বলেন, তাদেরকে জানাই এই টানা ৩ মাস সুপ্রিয়া দেবী দিনরাত এক করে দিয়ে যে সেবা করেছিলেন, উত্তম কুমারের জীবনে তাঁর দৃষ্টান্ত হিসাবে একটা মানুষও নেই। সুপ্রিয়া দেবী সম্পর্কে এই কথাগুলো কিন্তু আমার নয়, স্বয়ং উত্তম কুমার নিজেই লিখে রেখে গেছেন আত্মজীবনীতে। হাত জোর করে অনুরোধ করছি, এই বইটার ১৮১ পৃষ্ঠায় নিদেন পক্ষে এই একটা লাইন একটু কষ্ট করে পড়ে নিতে। এই প্রথম হৃদরোগে আক্রান্ত হওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল। ১. দুটো সংসারের টানাপোড়েন। ২. পেশাগত দিক থেকে উত্তম কুমারের ভয়ঙ্কর খারাপ অবস্থা। ফ্লপ করেই চলেছে একের পর এক ছবি, ক্রমশই বেড়ে চলেছে দুশ্চিন্তা। ৩. একমাত্র ছেলে গৌতমকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য দিনরাত চিন্তা। আর ৪. সববার আগে ছোটবেলা থেকেই ছিল প্রচুর পরিমাণে তেল ঝাল প্রধান খাবার খাওয়া এবং কোনো কিছু বাছবিচার না করে প্রচুর পরিমাণে খাওয়া। ৫. অতিরিক্ত মদ্যপান। আর ৬. ডাক্তারের বিধান একদম তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ওষুধের বাক্স প্যাঁটরা কিন্তু বয়ে বেড়ানো। আর ৭. তারই সঙ্গে বাঁধ ভাঙা একাধিক প্রেম এবং ইত্যাদি তো ছিলই। এবার ২. এর ঠিক ১ মাস পরে একই তারিখে, আজ থেকে ৫৯ বছর আগে, হাজারো নোংরামির ডাস্টবিনে ১৬ লাখ টাকার দেনা মাথায় নিয়ে ১৯৬৭ ২৬শে মে মুক্তি পেল ছোটি সি মোলাকাত। ছবির কাজ শেষ হতে না হতেই আচমকা ঘাড়ে মারল এক নতুন ধাক্কা। মুক্তি পেল এ ছবির ট্রেলার, কিন্তু সেখানেও প্রযোজক হিসাবে নামটাই রইল না স্বয়ং প্রডিউসার উত্তম কুমারের। শুধু বড় বড় করে লেখা রইল পরিচালক আলো সরকারের নাম। কিল খেয়ে কিল হজম করে বুক ভরা অপমান নিয়ে একটা কথাও বললেন না মহানায়ক। যদি আটকে যায় ছবির মুক্তি, তারপরেও কিন্তু ছবির মুক্তি প্রাণপণে আটকে দেওয়ার চেষ্টাটা করেই গেলেন রাজ কাপুর। এত কিছুর পরেও ছবিটা কিন্তু মুক্তি পেলই। তবে দুর্ভাগ্য কিন্তু
কিছুতেই পিছু ছাড়ল না তাঁর। কলকাতা ফেরার পথে উত্তম কুমার পড়লেন বিমান দুর্ঘটনায়। প্রাণে বেঁচে গেলেও শরীরে, মনে, স্বপ্নে, অর্থে অপমানের ধাক্কা সামলাতে না পেরে সেই দিনই দ্বিতীয়বারের জন্য হৃদরোগে আক্রান্ত হয়ে যথারীতি শয্যাশায়ী হয়ে পড়লেন মহানায়ক। এই দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হওয়ার পিছনে প্রধান দায়ী ছিলেন রাজ কাপুর, অভি ভট্টাচার্য, আলো সরকার এবং বৈজয়ন্তীমালা। এবার আসি ৩ নম্বর হৃদরোগের জায়গাটায়। এর ঠিক ১০ বছর পরে ১৯৭৭-এর ১৪ই অক্টোবরে মুক্তি পেল আনন্দ আশ্রম। ছবির শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে উত্তম কুমার পেলেন শ্রেষ্ঠ অভিনেতা এবং এভারগ্রিন পুরস্কার। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি। পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে পদ্মপুকুর রোড ধরে বাড়ি ফেরার সময় রাস্তায় গাড়ি থামিয়ে ঢুকে পড়তেন বাল্যবন্ধু কাম ডাক্তার লালুর চেম্বারে। বাল্যবন্ধু মহানায়কের প্রেশার চেক করে বলতেন, ব্লাড প্রেশারটা খুব ওঠানামা করছে, রেস্ট তোকে নিতেই হবে। লালুর ওপর পরম বিশ্বাসে এবং মনে মনে তার তারিফ করেই বলতেন, লালু মিথ্যে কথা বলছে না। কিন্তু রেস্ট নেওয়ার দরকার মনে করেও রেস্ট নিতে পারছেন না। তার কারণ সেই সময় তার রেস্ট নেওয়া মানে একাধিক মানুষকে একেবারে জলে ফেলে দেওয়া। রেস্ট নেওয়ার জায়গায় সব মানুষকে বাঁচিয়ে তিনি নিজে রেস্ট না নিয়ে আক্রান্ত হয়েই পড়লেন তৃতীয়বারের মতো হৃদরোগে। এবারেও কিন্তু অসুস্থ হয়ে পড়ার লক্ষণ বুঝেই শরীরটা আনচান করে উঠতেই নিজেই সোজা চলে গেলেন সুনীলদার কাছে। নিজের চোখেই তার ডক্টর সুনীলদার চোখে মুখে দেখতে পেলেন নিজের শরীরের অবস্থা। বুঝতে আর বাকি রইল না, আবার তিনি আক্রান্ত হয়েছেন কার্ডিয়াক অ্যাজমায়। প্রথমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দরজা থেকে ফিরে এলেও দ্বিতীয়বার এবং তৃতীয়বারে যথারীতি আবার হাঁটতে লাগলেন মৃত্যুর দিকে পৌঁছে যাওয়ার সোজা বড় রাস্তায়। এক্ষেত্রে যদিও প্রত্যক্ষভাবে আর কেউ নন, দায়ী শুধু উত্তম কুমারের পেশা এবং প্যাশন আর নিজের মানবিকতা, দায়িত্ব, কর্তব্যবোধ। নিশ্চিত মৃত্যুর রাস্তায় এগোতে এগোতেই দেখিয়ে গেলেন কত বড় মনের মানুষ তিনি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন তিনি শুধু মহানায়ক নন, মহামানবও। এরপর আসি ৪ নম্বরে। এই ঘটনার ঠিক ১ মাস ২৭ দিন পরে ১৯৭৯ সালের ১০ই ডিসেম্বর সোমবার চতুর্থবারের মতো দেবদাস ছবির কাজ করতে গিয়ে আবার আক্রান্ত হলেন কার্ডিয়াক অ্যাজমায়। এদিন ভোরবেলা যখন বুকে যন্ত্রণা অনুভব করলেন, তখন সুনীলবাবু ভর্তি করে নিলেন উডল্যান্ডস নার্সিংহোমে। সব ডাক্তাররা উত্তম কুমারকে বললেন কিছুদিনের জন্য বাধ্যতামূলকভাবে বিশ্রাম নিতে। ডক্টর সুনীল সেন ভবানীপুরের বাড়িতে নিজেই ফোন করে জানিয়ে দিলেন প্রাথমিক ধাক্কাটা তার দাদা কাটিয়ে উঠেছেন। এটা তার নিষেধ না মানার ফল। উত্তমকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম নেবার কথা জানিয়ে নার্সিংহোমেই রেখে দিলেন। অবশ্যই সতর্ক করে দিলেন আবার, যদি অনিয়ম করো তবে আর তোমায় বাঁচানো যাবে না। এরই মধ্যে তপন সিনহা কিন্তু তাঁর বাঞ্ছারামের বাগানের জন্য উত্তম কুমারের সঙ্গে চুক্তিটা সেরে ফেলেছেন। হঠাৎ শরীর খারাপ হওয়ার জন্য বাঞ্ছারামের বাগান ছবির নিজের অভিনয় অংশের শুটিং কিছুটা পিছিয়ে দেবার জন্য তপন সিনহাকে অনুরোধ করলেন উত্তম কুমার। আর এই অবস্থাতেই সমস্ত রকম ঝামেলা হঠাতে নার্সিংহোমের নির্দিষ্ট রুম ভাড়া নিয়ে একমাত্র সুপ্রিয়া দেবী ছাড়া সব্বার সঙ্গে যাবতীয় যোগাযোগ বন্ধ করে সারাদিন নার্সিংহোমের পার্সোনাল রুমের বেডেই স্ক্রিপ্ট নিয়ে একাই রিহার্সাল করতে লাগলেন বাঞ্ছারামের বাগানে নিজের সেই ৩টে চরিত্র। পরিচালক তপন সিংহের সঙ্গে লিখিত চুক্তি হয়ে যাওয়া সত্ত্বেও এই অবস্থার মধ্যেই উত্তম কুমারকে কোনো রকম খবর না দিয়ে একদিন একেবারে সাত সকালে পরিচালক তপন সিংহ তাঁর সহকারী পরিচালককে দিয়ে নার্সিংহোমে উত্তম কুমারের হাত থেকে পুরো স্ক্রিপ্টটাই ফিরিয়ে আনলেন নয়, যেন ছোঁ মেরে আনালেন। ইতিমধ্যেই তপন সিনহা উত্তম কুমারকে যে ৩টে চরিত্র দিয়েছিলেন সেই চরিত্রগুলোর জন্যই উত্তম কুমারকে না জানিয়ে দীপঙ্কর দের সঙ্গে কিন্তু ফাইনাল করে ফেলেছেন। পার্ক হোটেলের ১ নম্বর বাংকোয়েটের একটা ঘরোয়া পার্টিতে উত্তম কুমার বড় আক্ষেপ করে একসময় বলেছিলেন তপনদার বাঞ্ছারামের বাগানে অভিনয় তার জীবনের একটা স্মরণীয় ভূমিকা হয়ে থাকবে, এবং তিনি সেই জন্যই
এত বড় রিস্ক নিয়ে ডাক্তারদের একেবারে কঠোর বিধিনিষেধকে অমান্য করে প্রাণ দিয়ে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু তার হয়ে উঠল না। তার সত্ত্বেও তপন সিনহার বিরুদ্ধে মামলা করেও শুধুমাত্র প্রযোজক ধীরেশবাবুর মুখ চেয়ে তাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে মামলা করেও মামলাটা শেষ পর্যন্ত তুলেই নিলেন উত্তম কুমার। কিন্তু অন্তরের ধাক্কাটা সামলাতে না পেরে আবার আক্রান্ত হয়ে গেলেন হৃদরোগে। যতই বলি না কেন শরীরের নাম মহাশয়, সত্যি সত্যিই কি শরীর সব সয়? সব মিলিয়ে এক ধাক্কায় উত্তম কুমার অনেকখানি এগিয়ে গেলেন মৃত্যুর দিকে। এত বড় একজন পরিচালকের কাছে এই অপমানজনক আচরণটা কিছুতেই সহ্য করতে পারলেন না মহানায়ক। কারণ তিনি তো রক্তমাংসের মানুষ, আর রক্তমাংসের মানুষ বলেই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে উত্তম কুমার অন্তর থেকে দেখলেও বেশিরভাগ মানুষ কিন্তু উত্তম কুমারকে ব্যবহার করেছেন স্রেফ নিজেদের ধান্দা পূরণের উদ্দেশ্য নিয়েই। সুতরাং এ বিষয়ে তর্ক বিতর্ক যতই হোক না কেন, যতই আমি এই কথাগুলো বলার জন্য গালাগালি খাই না কেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে সত্যজিৎ রায় কিন্তু চিড়িয়াখানা থেকে উত্তম কুমারকে বাদ না দিয়ে উত্তম কুমার অনুমতি চাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দিলেন সোজা ডাক্তারের কাছে। অথচ প্রথম থেকে শেষ পর্যন্ত সেই হৃদরোগ নিয়েই উত্তম কুমারের অসুস্থতার সবটা জেনে তাকে চুক্তিপত্রে কিন্তু সই করিয়ে নিয়েছিলেন তপন সিনহা। আর এই আচরণের কারণেই তপন সিনহা যে মৃত্যুর জন্য অনেকাংশে দায়ী, তা তো কিছুতেই অস্বীকার করবার কোনো উপায় নেই। যার পরিণাম পঞ্চমবারের মতো হৃদরোগে আক্রান্ত হয়ে চিরকালের মতো চলে গেলেন মহানায়ক। পায়ে পায়ে নিঃশব্দে চলে এলো 23শে জুলাই 1980। প্রতিদিনের মতো ঘুম ভাঙল ভোরবেলা। স্নান সেরে সিদ্ধিদাতা গণেশ এবং বাবা সাতকড়ি চট্টোপাধ্যায়ের ছবিতে পুজোটা সেরে নিলেন। পুজো সেরে গাড়িতে উঠেই দেখলেন ভৃত্যরা কলঙ্কিনী কঙ্কাবতী সমেত আরও অন্যান্য স্ক্রিপ্টের সঙ্গে নিত্যদিনের সঙ্গী মেকআপ বক্স, ওষুধের বাক্স এবং বাকি সব কিছু ঠিকঠাক তুলে দিলেও প্রাণের থেকেও প্রিয় নিজের যাবতীয় যন্ত্রণার উপশমের একমাত্র বন্ধু, তার সেই প্রিয় টেপ রেকর্ডারটাই নেই। দিনটা শুরু হলো আচমকা মাথার ওপর একেবারে পর বজ্রপাত দিয়ে। প্রতিদিনের মতো এই সময়টায় সুপ্রিয়া দেবী চোখের আড়াল না হওয়া পর্যন্ত উত্তম কুমারের চলে যাওয়ার সময়টায় যতক্ষণ না পর্যন্ত উত্তম কুমার চোখের আড়াল হচ্ছেন, ততক্ষণ ঠায় দরজা ধরে দাঁড়িয়ে থেকে তারপর দরজা বন্ধ করে ঢুকে পড়েন ঘরে। ভাগ্যের পরিহাস এমনই, এই দিনটাতেই তিনিও নার্সিংহোমে। ফলে রোজকার মতো দরজা বন্ধ বা খোলা কোনোটাই তিনি করতে পারলেন না। এটাও তার কাছে কিন্তু একটা বড় ধাক্কা। তার উপরে আবার মহানায়কের দীর্ঘ 17 বছরের সঙ্গী এই রেডিও কাম টেপ রেকর্ডারটা এক মুহূর্তে উধাও হয়ে গেল একেবারে কর্পূরের মতো। স্তম্ভিত, মর্মাহত, ক্ষুব্ধ উত্তম কুমার ভারাক্রান্ত মন নিয়ে চলে গেলেন স্টুডিওতে। শুধুমাত্র ডেট দিলে একমাত্র নিরুপায় না হই কখনো ক্যান্সেল করতেন না ডেট। সাত সকালে একটার পর একটা চরম দুর্যোগ মাথায় করেই চলে এলেন টেকনিশিয়ান স্টুডিওতে। এসে দেখলেন তার মেকআপ আর্টিস্ট বশির আহমেদ দাঁড়িয়ে আছেন বাইরে। জানতে পারলেন তারই মেকআপ রুমে বম্বে থেকে এসে মৌসুমি কারোর পারমিশন না নিয়ে উত্তম কুমারের পার্সোনাল মেকআপ রুমেই কারোর বারণের কোনো রকম তোয়াক্কা না করে উত্তম কুমারের চেয়ারে বসেই শুরু করে দিয়েছেন নিজের মেকআপ, যে স্পর্ধা কেউ কোনোদিনও দেখাননি। উত্তম কুমার সব কিছু জানতে পেরে মৌসুমীকে নিজের মেয়ে মনে করেই কোনো রকম ডিস্টার্ব না করে, এমনকি তাকে জানতে না দিয়ে এই অবস্থাতেই মেকআপ করতে চলে এলেন NT1 স্টুডিওতে। শুটিং টেকনিশিয়ান স্টুডিওতে হলেও মেকআপ নিয়ে এলেন NT1 স্টুডিওতে।
কোনো কিছুই মুখে দিলেন না গোটা দিন। এরই মধ্যে আচমকা এক প্রডিউসারকে রেগে গিয়ে বললেন, আমি তো তোমাদের চাকর, যখন ডাকবে তখন আমাকে যেতে হবে। উত্তম কুমার কিন্তু কাউকে কখনো এভাবে কথা বলেননি। প্রযোজকের আর বুঝতে বাকি রইল না, মহানায়কের সঙ্গে আজকে নির্ঘাত কেউ কোনো রকম মারাত্মক অঘটন ঘটিয়েছে। এই মারাত্মক খারাপ অবস্থার মধ্যেই অগবধূ সুন্দরীর শেষ সংলাপের শেষ শট দিতে গিয়ে নিজের জীবনের শেষ সংলাপটাও নিজের অজান্তেই যেন বলে উঠলেন, আমি দেখে নেব, আমার নাম গগন সেন। চলে যাচ্ছ? ঠিক আছে, যাওয়ার আগে শুনে যাও, ওই মেয়েকে তোমাদের সমাজের উপযুক্ত করে তোমার নাকে, বিশেষ করে তোমার লুলুদির নাকে যদি ঝামা না কষে দিয়েছি, তাহলে আমার নাম গগন সেন না। এই অবস্থাতেই পরিচালকের নিষেধের সত্ত্বেও এই একটা শটের জন্য অত বড় একটা সিঁড়ি থেকে 36 বার সেই সিঁড়িটা দিয়ে ওঠানামা করলেন। করে এটা কিন্তু পরিচালকের নির্দেশে নয়, যতক্ষণ না পর্যন্ত তার এই শটটা মনোপুত হলো ততক্ষণ পর্যন্ত ওঠানামা করতেই থাকলেন। তারপরে মনোপুত হতে হাল ছাড়লেন। জীবনের এই শেষ ডায়লগটা এমনভাবে এই শটে বললেন, তাহলে আমার নাম গগন সেন না। যখন খুশি চলে যাবে, তখন খুশি আসবে। পরিচালক কাট বলার সঙ্গে সঙ্গেই গোটা স্টুডিও ফ্লোর একেবারে ফেটে পড়ল হাততালিতে, উল্লাসে। এই ডায়লগের মাঝেই কিন্তু হৃদরোগ তার হৃদয়ে ধাক্কা মারল, কিন্তু কাউকেই ধরতে না দিয়ে ওকে করে দিলেন শটটা। কিন্তু কে জানতো এই একটা ডায়লগ শুধু এই ছবিটার শেষ ডায়লগ নয়, মহানায়কের জীবনেরই শেষ কথা। এরপর তীর বেঁধা পাখি আর গাইবে না গান। এরপরই বাড়ি না ফিরে মাঝরাত্রি পর্যন্ত এক পরিচালকের দেওয়া পার্টি একেবারে তুমুল এনজয় করলেন। আর সহ্য করতে না পেরে পার্টি থেকে কোনো রকমে বাড়ি ফিরেই সুপ্রিয়া দেবীর মেয়ে সোমাকে জানিয়ে দিলেন তিনি এক্ষুনি হসপিটালে মানে নার্সিংহোমে ভর্তি হতে যাচ্ছেন। একদল ডাক্তারকে তুমুলভাবে পরাজিত করে 24শে জুলাই রাত 9:32 চিরকালের মতো চলে গেলেন তিনি। এইবারের হৃদরোগের জন্য দায়ী ছিল তার পেশা এবং প্যাশন। মাথার ওপর বিপুল দেনা, অভিনেত্রী সংঘ বনাম শিল্পী সংসদের লড়াই, নিজের নাওয়া খাওয়া ভুলে উত্তম কুমারকে টালিগঞ্জ থেকে উৎখাত করবার জন্য আদা জল খেয়ে বেশ কিছু পরিচালক এবং প্রযোজক আর টেকনিশিয়ানদের মরণপণ লড়াই, চূড়ান্ত খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠা ক্রনিক আলসার, তারই সঙ্গে পাল্লা দিয়ে একেবারে বিদ্যুৎ গতিতে ওঠানামা করতে থাকা ব্লাড প্রেশার, বসন্ত রোগের মারাত্মক আক্রমণ এবং স্পন্ডিলাইসিস, সব মিলিয়ে উত্তম কুমারের হৃদয় উত্তম কুমারের বুকে হাত না বুলিয়ে একেবারে শেষ হাতুড়িটা মেরেই দিল। যার মূলে সব্বার ওপরে ছিল একটা অতি সাধারণ ঘরের মেশিনম্যানের ছেলের পেশায়, স্বপ্নে, প্যাশনে, বাস্তবে 1 নম্বর হয়ে ওঠা এবং যথার্থ মানুষ হয়ে ওঠার লড়াই। বন্ধু, আজকে আর কিছু বলবার মতো ভাষা আমার নেই। যা বলবার সেটা তোমার হাতেই ছেড়ে দিলাম। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা। বাহিরে ঝড় বাহিরে নয়নে বা